নমস্কার, শুরু করছি আজকের টেক টক উইথ শান্তনু সেন। আমি আজকে আসতে পারছি না, আমার একটু দাঁতের প্রবলেম আছে, ডেন্টাল প্রবলেম। সেই জন্য আমি স্ক্রিনে আসছি না, কারণ বাঁদিকের মুখটা ফালতুভাবে ফুলে আছে। আর একটু দেরি হয়ে গেল। দু একজন লিখেওছেন যে রবিবার দিন ব্লগটা চলে যাচ্ছে। আসলে ঘটনাক্রমে হচ্ছে, এগুলো কিছু করার নেই। চেষ্টা করি আপনাদের সঙ্গে শনিবার দিয়ে দেওয়ার। শুক্রবার দিন আসলে দাঁতের দোকানে গিয়েছিলাম, ফিরতে ফিরতে প্রায় 9টা সাড়ে 9টা হয়ে যায়। ফলে আমি পুরো ভিডিও কমপ্লিট করতে পারিনি। তো এনিওয়ে, আজকে এইভাবে একটু মানিয়ে নিন, পরপর থাকবে। মানে নিফটি আলোচনা থাকবে, ব্যাংক নিফটির আলোচনা টেকনিক্যালি থাকবে, তারপরে টেকনিক্যালসের প্রয়োগগুলো করেছি 2-3টে স্টকের ওপরে, ব্রেকআউট স্টকও থাকছে। আর অবভিয়াসলি নেক্সট উইকে আপনারা আশা করছি পূর্ণাঙ্গ এপিসোডে আমাকে পাবেন এবং সবকিছু সেই দিনই আলোচনা করব। ভালো ক্লোজিং 24-24 ওই জন্যই লিখেছি, হয়তো আগামী দিনে আরো অনেক কিছুই হবে, 24 কেন 25 হবে, 26 হতে পারে। তো একটু রসিকতা করেই লিখলাম, 24 সালেই 24-এ পা দিলাম আমরা, 24,000। হোপ ফর দ্য বেস্ট। ভালো থাকুন। আলোচনা 1/7/2024 থেকে 5/7/2024 মধ্যে বাজারের গতিবিধির ওপরে। জুন মাস এক্সপায়ারি শেষ এবং জুন মাসও শেষ। শুরু হতে চলেছে নতুন ক্লিয়ারিং, শুরু হয়ে গেছে এবং শুরু হতে চলেছে নতুন মান্থ, সেটা হচ্ছে জুলাই। তো মোটের ওপরে জুন মাসের যা আমরা গতিবিধি দেখলাম, তাতে সূচকের গতিবিধি যথেষ্ট ভালো। ভালো ভলিটিলিটি ছিল ডিউ টু ইলেকশন রেজাল্ট। আলোচনা করতে যাচ্ছি তার জন্য বাঁদিকে মান্থলি নিফটি, মাঝে উইকলি নিফটি এবং একেবারে আমার ডান দিকে ডেলি নিফটি। তো আমি মান্থলি নিফটি থেকে প্রথমে শুরু করছি, যে জায়গায় বাজারের অবস্থান করছে। বাজার মোটামুটি যে জায়গায় আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটা লং টার্ম ট্রেন্ড লাইন টেনেছি সিন্স 2020 কোভিড ফলের লো থেকে, যেটা আপাতত এই অবস্থায় আছে, এবং একটা শর্ট টার্ম ইন্টারমিডিয়েট টার্মের ট্রেন্ড লাইন ড্র করেছি, যেটা ব্লু লাইনের ওপর দিয়ে আছে। আর যেটা ড্র করেছি সেটা হচ্ছে সিম্পল 6 এক্সপোনেনশিয়াল, অর্থাৎ 6 মাসের অ্যাভারেজ, আর কিছুই নয়। দেখা যাচ্ছে যে লাস্ট এই যে ক্যান্ডেলের র্যালিটা তৈরি হয়েছিল 6 মাসের ওপরে অ্যাভারেজ তৈরি করে, সেপ্টেম্বরের পর থেকে বাজার ক্রমাগত ওপরের দিকে গেছে মান্থলি চার্টের পরিপ্রেক্ষিতে। একবারেও এই 6 সিম্পল মান্থলি চার্টের মানে সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং হয়নি। এবং ভেরি ইন্টারেস্টিংলি, যদি এরকম ধরনের একটা ক্যান্ডেল দেখা যায়, যেটা খুব রেয়ার ক্যান্ডেল দেখা যায় সচরাচর ইন্ডেক্সের মধ্যে, সেই ক্যান্ডেলটা অ্যাপিয়ার হওয়ার জন্য মান্থলি চার্ট যে পজিটিভ আছে বিষয়ে কোনো সন্দেহ নেই। উচ্চতাজনিত ব্যাপার, সেটা হচ্ছে মাথায় মনে রাখতে হবে। আর একটা যদি দেখা যায় যে এই যে সময়টা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, লাস্ট 6 মাসের যদি আমরা লোয়েস্ট পয়েন্টটা খেয়াল করি, সেটা হচ্ছে 21,137, এবং এই মাসে অর্থাৎ যেটা ফেলে এসছে সেখানে হচ্ছে 21,280। তাহলে টেন্টেটিভ যেটা জায়গা, খুব স্ট্রং সাপোর্ট এরিয়া থাকবে, সেটা হচ্ছে 21,100-র আশপাশে। যদি কোনো সময় আমি আবার বলছি, ভলিটিলিটির কথা তো বাজার কেউ বলতে পারে না, তাতে কিন্তু এই ট্রেন লাইনটাও কিন্তু তখন এই জায়গায় চলে আসবে, অর্থাৎ এই ট্রেন লাইনটার গুরুত্ব কিন্তু তখন বেড়ে যাবে। তার মানে ইন দ্য ব্রডার ভিউ 21,100 হচ্ছে লাইন অফ কন্ট্রোল আপাতত বাজার যেখানে বন্ধ হয়েছে। যদিও 24,000-এ দাঁড়িয়ে 21,000-এর চিন্তা ভাবনা না করাই ভালো, কিন্তু যেহেতু মান্থলি ক্লোজিং হয়ে গেছে এবং মান্থলি যে জায়গায় অবস্থান করছে তার পরিপ্রেক্ষিতে আমি এটা আলোচনা করে রাখলাম। উপরের দিকে যেহেতু স্কাই ইজ দ্য লিমিট হয়ে গেছে, কারণ বাজার যেখানে বন্ধ হয়েছে নতুন হাই, এবং নতুন হাইয়ের পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত সেটাই খুব স্বাভাবিক। উচ্চতাজনিত কারণ কেন বলছি, যে মান্থলি আরএসআই আবার রিপিট করছি, যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে প্রায় 80-র আশপাশে। 80-র আশপাশে কি বাজার পৌঁছয়নি? হ্যাঁ, ডেফিনেটলি পৌঁছেছে। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, তাহলে 2006-এ একবার পৌঁছেছিল, 2014-এ একবার পৌঁছেছিল কাছাকাছি 80-র উপরে, এবং লাস্ট 2021-এও একবার আমরা 80-র আশপাশে পৌঁছতে দেখেছি। অর্থাৎ যে মোমেন্টাম বা যে স্পেস এখনো ওপরে খানিকটা আছে। আমি খানিকটা এই কারণে বলছি আপাতত,
এই আপাতত ব্যাপারটা হচ্ছে এই মাসের পরিপ্রেক্ষিতে, কারণ মনে রাখতে হবে এই মাসে কিন্তু আমাদের আবার ইউনিয়ন বাজেট আসবে। সেই জন্য যে স্পেসটা আছে সেটা আমি ডেলি চার্ট এবং অন্যান্য কয়েকটা পয়েন্টের উপর আপনাদের আলোকপাত করব, সেটা আমি মুখেই এখানে বলে দিচ্ছি। সেই জায়গাটার জন্য একটু ওয়েট করুন, আমি আগে এই চার্টটার আরেকটু জিনিস বলার চেষ্টা করছি। এবং মান্থলি স্টোক্যাস্টিক্সের ভূমিকাও এখানে যদি দেখা যায় যথেষ্ট ওভার হিটেড হয়ে আছে বলা যেতে পারে। তা ওভার হিটেড মানে কিন্তু খুব একটা খারাপ জায়গার কথা আমি আলোচনা করতে চাইছি না। ভেরি ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে মান্থলি এমএসিডির অবস্থান, আমি এখানে একটা ডটেড লাইন টেনেছি। এবং এই ডটেড লাইনটা কেন টেনেছি আমার মনে হয় স্টুডেন্টসদের অনেকেই এটা একটু বুঝতে পারবেন। তো এইটা আমার কাছে বেশ উল্লেখযোগ্য লাগছে যে যে জায়গায় মান্থলি এমএসিডি বন্ধ হয়েছে আগামী দিনের সংকেত হিসেবে হতেই পারে যে এই মাস যে ধরনের ভোলেটিলিটি আর যে ধরনের অবস্থান করছে তাতে বাজার হয়তো উপরের দিক থেকে একটু টায়ার্ড হয়ে নিচের দিকে আসলেও আসতে পারে, সেটা আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু দিস টাইপ অফ সিগন্যাল আমার কাছে অনেক বেশি ওয়েট ক্যারি করে। তো এটা হচ্ছে মান্থলি নিফটির অবস্থান, অর্থাৎ কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা আপাতত মান্থলি চার্টের পরিপ্রেক্ষিতে, লং টার্ম চার্টের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে না। এইবার আসি উইকলি চার্ট, যেটা আরেকটু ইন্টারেস্টিং। উইকলি চার্টে যদি অবস্থান দেখা যায় 9 এক্সপোনেনশিয়াল উইকের মুভিং অ্যাভারেজের পরিপ্রেক্ষিতে যে জায়গায় ক্লোজিং আবার হাইয়েস্ট এভার ক্লোজিং ভালোভাবে চলছে, কোনো অসুবিধে নেই। উইকলি এমএসিডি ইজ কনসার্ন স্লোপ কন্টিনিউয়াস প্রসেসে ওপরের দিকে যাচ্ছে, যেটা আমার কাছে আরেকটু পজিটিভ। ফলে উইকলিতেও সেরকম কোনো নেগেটিভিটি আপাতত আমরা দেখতে পাচ্ছি না। যেটার ঘটনা ঘটেছে সে বা ঘটনার জায়গা আছে সেটা হচ্ছে ডেইলি চার্ট অ্যানালিসিস করলে। ডেইলি চার্টে যদি দেখি তাহলে আমি এখানে একটা রেড মাছের যে মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে সিম্পল 13, যেটা আমি ইউজ করি নর্মালি, উপরে একটা গ্রিন লাইন করেছি আর নিচে একটা রেড লাইন আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনভেলপ। এই এনভেলপটা লাস্ট এইখানে একটু হিটেড, এই এনভেলপটা হচ্ছে 26 এক্সপোনেনশিয়ালের এনভেলপ, এবং উপরের ব্যান্ডটা আমি নিয়েছি 6 এবং নিচের ব্যান্ডটা আছে 3। যেহেতু নিচেতে 90% সিনারিও আপাতত যে পজিশনে দাঁড়িয়েছে সেটা 3তেই কাজ করছে। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা যদি এই যে কারেক্টিভ ফেজটা হয়েছিল আফটার কোভিড র্যালির পর 2022-এ, তারপরের থেকে যে র্যালিটা তৈরি হয় তার 261.8%-এর জায়গাটা হচ্ছে আপাতত আমরা হিট করছি। ফলে এটা একটা রেজিস্ট্যান্স জোন। সেকেন্ড, এনভেলপের আপার ব্যান্ড খুব কাছাকাছি। থার্ড, যে আরএসআই এর পরিপ্রেক্ষিতে এতদিন আমরা মনে হচ্ছিল একটু গন্ডগোল আছে, সেটা কিন্তু আবার ওভারকাম করে নতুন আরএসআই হাই তৈরি করে ফেলেছে, যদিও আরএসআই এখনো ওভারবট হয়নি। ফলে যদি ডেলিতে আরও কিছুটা র্যালি তৈরি হয়, বাজার যে মোমেন্টামে আছে, তাতে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ডেলি আরএসআইও তখন ওভারবটে চলে যাবে। সেক্ষেত্রে ডেলি এনভেলপ যেটা আছে তার কাছাকাছি চলে যাবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা রেজিস্ট্যান্স জোনের আশপাশে আছি। ফলে উচ্চতাজনিত ব্যাপার যেটা বলেছিলাম সেই হায়ার এন্ডে কিন্তু আমাদের একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে নিফটির যদি দেখা যায় যেখানে ক্লোজিং হয়েছে 24,000-এর ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে 24,110 আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা একটা স্পেসিফিক ফিগার। আর একটা জিনিস আমরা অবশ্যই মাথায় রাখবো, সেটা হচ্ছে 24,315। বাকি সাপোর্ট রেজিস্ট্যান্স উইক টু উইক এবং ডেলি বেসিসে যেভাবে আমি আপডেট করছি সেটার উপর আপনারা নিশ্চয়ই এমফাসিস দেবেন বা ওই দিকটা একটু নজর রাখবেন। নিচে আপাতত ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তাহলে যতক্ষণ না 13 DM এর নিচে বন্ধ হচ্ছে, ডেফিনেটলি 13 DM এর থেকে দূরত্ব বেড়ে গেছে, ফলে 13 DM এর আশপাশে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভেরি স্ট্রং এরিয়ার মধ্যেই আছি। আর ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে 25,600-কে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু 13 DM এর থেকে দূরত্ব একটু বেড়ে গেছে। তো 25,600 মাথায় রেখে র্যালি যদি একটু উপরের দিকে চলে তাহলে অবভিয়াসলি একটু ওভারহিটেড জোনে আমরা পৌঁছে যাব। এই কথাগুলো কিন্তু মাথায় আপনাদের মনে রাখতে হবে। অর্থাৎ উইকলি, মান্থলি, উইকলি অ্যাজ ওয়েল অ্যাজ ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না আমরা কোনো নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে আছি। তবে অনেকটা দৌড়ানোর পর যে একটু রেস্ট নেবার ব্যাপার থাকে সেই জায়গাটার সামনে আমরা এসছি। এই এক্ষুনি যে ট্রেন্ড রিভার্স হবে এটাও আমি বলছি না, আর একটু স্পেস আমাদের এখনো চোখের সামনে দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা বাড়িতে চার্টগুলো আরও টেকনিক্যালস দেখে আর একটু অন্য ধরনের সিদ্ধান্ত ডেফিনেটলি আপনারা নিজেরাও নিতে পারেন। চলুন যাই আমাদের ব্যাংক নিফটির আলোচনায়। ব্যাংক নিফটির বাদিকে অ্যাজ ইউজুয়াল নিফটির মতোই মান্থলি, মাঝে হচ্ছে উইকলি, এবং একেবারে ডান দিকে হচ্ছে
ডেইলি চার্ট। তো মান্থলি চার্ট ডেফিনেটলি বুঝতেই পাচ্ছেন ব্যাংক নিফটির অবস্থান কোথায় করছে, যথেষ্ট পজিটিভ। আমি যখন থেকে আপনাদেরকে ব্যাংক নিফটির পজিটিভিটিটার কথা বলে আসছি তখন থেকে মোটামুটি চার্টের ওপর ভরসা রেখেই বলছি ব্যাংক নিফটি সেরকম ধরনের বিহেভিয়ার করছে, অর্থাৎ সেরকম ধরনের কোনো উইকনেস আপাতত ব্যাংক নিফটির ওপরে দেখছি না। মান্থলি চার্ট ইজ কনসার্ন, মান্থলি এমএসিডি যেটা যে যে ধরনের এমএসিডি নিফটিতে করেছে, অর্থাৎ মাল্টিপল যে এমএসিডি টপটা আছে ওটার ব্রেকআউট আমাকে বেশ যথেষ্ট ভালো জায়গার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। আমি আমি এটা নিয়ে মানে খুবই ইন্টারেস্টেড। মান্থলি আরএসআই ডেফিনেটলি র্যালি হয়েছে, সেই জন্য একটু ওভারবট জোনে আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে স্পেস এখনো আছে, ফলে সেই দিকটা আমাদের অবশ্যই তাকাতে হবে। মান্থলি স্টোক্যাস্টিক্স যেখানে পৌঁছেছে সেটাও আবার একটু ওভারবটের দিকে ঢোকার চেষ্টা করছে, অর্থাৎ স্পেস যে নেই মান্থলি চার্টে কোনো সেটা বলা যাচ্ছে না, স্পেস আছে। এবং রিয়াকশনের পরিপ্রেক্ষিতে বলতে পারি যদি মার্কেট রিয়াক্ট করে তাহলে সেটা হেলদি ফর দ্য মার্কেট, এটা আমরা ধরে নিতে পারি। এবার আসছি উইকলি আলোচনায়। উইকলি যদি দেখা যায় তাহলে উইকলির আলোচনার প্রথম দিকটা হচ্ছে যথেষ্ট ভালো ক্লোজিং। হ্যাঁ, হায়ার এন্ড থেকে একটা যে সেল অফ এসছে বা প্রফিট বুকিং এসছে তার পরিপ্রেক্ষিতে যদি দেখেন তাহলে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে ওপর থেকে একটা প্রফিট বুকিং এসছে। আর 9 এক্সপোনেনশিয়ালের উপর এখানেও কোনো রকম নেগেটিভ কিছু নেই, তবে ওপরের দিক থেকে যে প্রফিট বুকিংটা হয়েছে এটা একটা জায়গা বোঝা যাচ্ছে। উইকলি এমএসিডির স্লোপও উল্লেখযোগ্যভাবে আপওয়ার্ড ট্রেন্ডেই আছে। এবার আসছি ডেলি চার্টে। ডেলি চার্টে যদি দেখা যায় তাহলে ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে পরপর দুটো নেগেটিভ ক্লোজিং, 13 ডিএমের থেকে দূরত্ব, এটা একটু ভাবাচ্ছে। আর ডেলিতে যেহেতু নিফটি যেমন ওভারবট জোনে পৌঁছতে পারেনি আরএসআই এর পরিপ্রেক্ষিতে, আর ব্যাংক নিফটি কিন্তু ওভারবট জোনে পৌঁছে আছে, ফলে ইন্টারেস্টিংলি আরএসআই এর অবস্থান আছে, সেই হিসেবে ব্যাংক নিফটিটা একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে। তবুও ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং হয়েছে, অর্থাৎ শেষ শুক্রবারে যেখানে ক্লোজিং হয়েছে 52,342, ব্যাংক নিফটির কিন্তু এখনো আমার আমার দৃষ্টিভঙ্গিতে এখনো একটা স্পেস আছে। মানে স্পেস বলতে টেকনিক্যাল স্পেসের কথা আমি আলোচনা করছি। ফলে কোনো কারণে রিয়াকশন তারপরে একটু পুলব্যাক যে ভোলেটিলিটিটা হচ্ছে সেটাকে দেখতে হবে। 13 ডিএমএ যদি না ভাঙে তাহলে আমরা আবার ওই একটু আপওয়ার্ডের দিকে 55 এই সমস্ত 55 মানে 55,000-এর আশপাশ একটা স্পেস কিন্তু ওপেন হয়ে অলরেডি আছে। সেটা কতটা পৌঁছবে না পৌঁছবে ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে আমার আমার এই মুহূর্তে আমি একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করব। ডেফিনেটলি নতুন ক্লিয়ারিং শুরু হয়েছে, অবশ্যই এক্সপায়ারি পরে যেটা থাকে ট্রেড বিল্ড আপ সেটা দেখতে হবে, প্লাস বাজেটের সেন্টিমেন্ট কি আছে, কারণ তারপরে ব্যাংকিং পলিসির বিভিন্ন দিকগুলো আমাদের দেখতে হবে। ফলে এই জিনিসটা মাথায় চিন্তাভাবনা করে নেগেটিভ চিন্তাভাবনা না করে রিয়াকশন স্ট্রং সাপোর্ট এরিয়াগুলোকে কাজে লাগাতে হবে ব্যাংক নিফটির পরিপ্রেক্ষিতে। তো এই ছিল আমাদের উইকলি নিফটি আর ব্যাংক নিফটির আলোচনা। এবার আমরা পরবর্তী স্লাইডে অবশ্যই নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনাটা করব। চলুন যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। আজকে যে তিনটি টেকনিক্যালসের প্রয়োগ করব স্টকের উপরে সেগুলো আপনারা দেখুন। আজকে যে তিনটি স্টকের টেকনিক্যালসের উপরে আলোচনা করব বা টেকনিক্যালসের প্রয়োগ করব সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ইন্টারেস্টিংলি প্রতিটা স্টকই। তো ফ্রন্ট লাইনের উপরে আপনারা যেমন আপনাদের নজর রাখবেন, আমি তিনটি মিড অ্যান্ড স্মল ক্যাপ যেগুলোকে আমরা বলি সেই ধরনের এমএনএম ফাইন্যান্স, রেনুকা সুগার এবং ফ্যাসকন ইঞ্জিনিয়ারিং, আমি এখানে আপনাদের কিছু টেকনিক্যালসের প্রয়োগ বা ইনপুট দেওয়ার চেষ্টা করছি। এগুলোকে কোনোভাবেই কোনো ধরনের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স আমরা যদি দেখি
তাহলে এই যে টোটাল চার্টটা আছে, ভেরি ইন্টারেস্টিংলি আমাদের যে ফলটা হয়েছে, ফলের পর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যে ব্যাপারটা তৈরি করছে, তাতে যে আমি একটা ডাউন ট্রেন্ড লাইন টেনেছি, দেখবেন যে এই ট্রেন্ড লাইনটাকেই বারে বারে ক্রস করার চেষ্টা করছে, কিন্তু ক্লোজিং বেসিসে এখনো ক্রস করতে পারেনি। ফলে ন্যাচুরালি যদি এত বড় একটা ট্রেন্ড লাইনকে বারবার চ্যালেঞ্জ করে ওপরে না যাওয়াটা যেমন একটা দিক, সেরকম এই ট্রেন্ড লাইনের ওপরে উইকলি ক্লোজিং, আই রিপিট উইকলি ক্লোজিং, এই ট্রেন্ডের প্রথম পরিবর্তনটা ঘটাতে পারে, যেটা দীর্ঘদিন ধরে একটা ধীরে মেজাজে চলছে। এবং যদি দেখা যায় আমাদের বাই ডিফল্ট 13-26-এর যে গতিবিধি আছে, তাতে 13-26-এর যে অবস্থান সবেমাত্র একটা ক্রসওভার হয়ে বেশ 2-3টে সপ্তাহ দাঁড়িয়ে আছে। ফলে যে ফ্ল্যাট ব্যাপারটা ছিল তার থেকে ক্রসওভার হওয়ার ফলে মার্কেটে একটা মোমেন্টাম তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। মোমেন্টামটা তখনই আরেকটু গুরুত্ব পাবে যদি এই ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং দেয়। আর খুব ভালো হয় যদি এই গত গত যে সপ্তাহের যে হাইয়েস্ট পয়েন্টটা ছিল, সেটা 316 টাকা 35 পয়সা, তার উপরে যদি ক্লোজিংটা দিতে পারে, অবভিয়াসলি আরেকটু স্ট্রং দেখাবে চার্টটা। আর একটা দিক, যেহেতু মান্থলি চার্টটাও আমরা যদি একবার চোখ বুলিয়ে নিই, তাহলেও বুঝতে পারবো যে মান্থলি যেখান থেকে বাউন্স ব্যাক করেছে সেটা 1326-এর মিড পয়েন্ট, এবং মান্থলি হাইটাও কিন্তু ওই 316 টাকা 35 পয়সা। তার মানে উইথ ফিল্টার যদি 320 টাকার উপরে ক্লোজিং রাখতে পারে, তাহলে কিন্তু স্টকের একটা যে দীর্ঘদিনের ডাউন ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং, সেটা যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারে। অসিলেটর অ্যান্ড অন্যান্য ইন্ডিকেটরগুলোর অবস্থান যদি আমরা দেখি, তাহলে উইকলি এমএসিডির পরিপ্রেক্ষিতে স্লোপ আমাকে নজরে রাখতেই হবে, যে আগামী সময় ডেফিনেটলি উইকলি স্টোক্যাস্টিক্স একটু ওপরের দিকে আছে, তার জন্যই এই গতিবিধির ওপরে একটু ব্রেক লাগাচ্ছে। আর মোমেন্টাম ইন্ডিকেটর লাইক আরএসআই যে জায়গাটা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে 60 ঠিক ওপর থেকে বারবার পড়ে যাচ্ছে। তার মানে ডেফিনেটলি যদি ওপরে হায়ার ক্লোজিং দিতে পারে মোমেন্টামটা বাড়ানোর জন্য, তাহলে 60-র ওপরে যদি যেতে পারে আরএসআই উইকলির, তাতে আরেকটু আমরা পজিটিভ জিনিস দেখতে পারি। ভেরি ইন্টারেস্টিংলি আমরা যদি এখানে এবার একটু মান্থলি এমএসিডির অবস্থানটা দেখি, যেহেতু মান্থ শেষ হয়ে গেছে, আবার রিপিট করছি, মান্থ যেহেতু শেষ হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে লাগাতার 4-5 মাস ধরে যে স্লোপটা ডাউনওয়ার্ড ছিল, সেই স্লোপটারও কিন্তু একটু পরিবর্তন হচ্ছে মান্থলি চার্টে। ফলে মান্থলি পরিবর্তন তো আর শর্ট টার্ম পরিবর্তন নয়, সেটা দীর্ঘদিনের পরিবর্তন, মানে দীর্ঘকালীন পরিবর্তন হিসেবে আমাদের গণ্য করতে হবে, এবং সেই হিসেবে আমাদের এই স্টকটার উপরে, প্রাইস অ্যাকশনের উপরে নজর রাখতে হবে। ফলে স্টাডিটাও আমাদের সেইভাবেই রাখতে হবে যে এটা কোনো ডে বাই ডে প্রোগ্রেসের স্টাডি নয়, শর্ট টার্ম স্টাডি নয়, এই চার্টটা লং টার্মে কি প্রোগ্রেস করছে তার উপরে আমাদের দৃষ্টি রাখতে হবে। ফলে ইন্টারেস্টিং চার্ট ডেভেলপমেন্ট হয়েছে মাহিন্দ্রা ফিনান্স। এবার আমরা যাব শ্রী রেণুকা সুগার বা রেণুকা সুগারে। রেণুকা সুগারের উইকলি চার্টটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। চার্টের অন্যান্য দিকগুলো বলার আগে, এখানেও লাইক এর মতো আগের মাহিন্দ্রা ফিনান্সের মতো, এখানে আরএসআইটার মোমেন্টামটা একটু তৈরি হয়েছিল, কিন্তু আবার ফিজল আউট হয়ে যায়, 60-র উপরে মেনটেন করতে পারছে না। এখানেও আমরা যদি মান্থলি চার্টটা একটু চেক করি, তাহলে বুঝতে পারবো যে মান্থলি এমএসিডি স্লোপ আফটার এ লং 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 যেটা ডিপ ছিল, এইখানে মাঝে একটা উইক ওপরে মুখ তুলেছিল, তারপরে আবার একটা পজিটিভ স্লোপ চেঞ্জ, পজিটিভ বলতে স্লোপের চেঞ্জটা হচ্ছে টুয়ার্ডস যেদিকে চলছিল এতদিন তার উল্টো দিকে। ফলে এখানেও আমাকে একটা মাস পরে আবার চেঞ্জটা হয়েছে, ফলে আমাকে আরেকটু ওয়েট করতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ করে চার্টটা স্টাডি করতে হবে। মান্থলি চার্টের অন্যান্য দিকগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, আরএসআই এবং স্টোক্যাস্টিক্স যথেষ্ট প্রমিসিং ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করছে। ফলে অন্যান্য অ্যাঙ্গেলের দিকেও বিচার করলে মান্থলি উইকলির কম্বিনেশনে, সেখানে আমরা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছি আমি বলে আমার ধারণা। তবে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি দেখেন যে যেহেতু এখানে একটা লোয়ার লো ফর্মেশন করেছে একটা বিরাট কনসলিডেশন জোনের পর থেকে, পার্টিকুলারলি স্টক যদি উইথ ফিল্টার 60-র ওপরে ক্লোজিং করতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ক্লোজিং বলে আমার ধারণা হবে, এবং সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে চার্টের অনেকটা পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। ফলে রেণুকা সুগারটাও কিন্তু আমাদের নজরে রাখতে হবে, চার্টের পরিপ্রেক্ষিতে চার্ট কি ডেভেলপমেন্ট করছে, চার্টে কোনো ইন্ডিকেশন আবার ধরা পড়ছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। নেক্সট স্টক আসছি, টিপিক্যাল ভ্যাসকন ইঞ্জিনিয়ারিং। এই চার্টটার গতিবিধি যদি আপনারা দেখেন, আমি আপনাদের বলছি, মানে যেহেতু অনেক দিনের ডেটা আছে 2010-এর পর থেকে, বারে বারে এইসব জায়গাকে ট্রাই করেছে, এবারে সেটা ব্রেকআউটও হয়েছিল, সঙ্গে ভলিউম ডেভেলপমেন্টটাও খুব একটা খারাপ বলা যাবে না, কিন্তু প্রবলেম যেটা হয়েছে আবার ফিজল আউট হয়ে গেছে, কিন্তু সাপোর্ট নিয়েছে খুব ইন্টারেস্টিংলি, যেখানে
প্রিভিয়াস যে টপগুলো ছিল সেইখানে। এই ধরনের সিনারিওতে যেখানে 13-26 কিসিং পয়েন্টে ক্রস ওভার হবে কি হবে না, এরকম একটা জায়গার থেকে ক্রস ওভার স্লোপ চেঞ্জ হয়নি এখনো, দাঁড়িয়ে ভ্যাসকন ইঞ্জিনিয়ারিং কিন্তু ভেরি ইন্টারেস্টিং চার্ট ফর্মেশন তৈরি হওয়ার চেষ্টা চলছে। ক্লোজিংগুলো প্রপার এখনো হয়নি, এই আগের থেকে আমরা চারটা আলোচনা করছি, বাট ভেরি ইন্টারেস্টিং। আপাতত বর্তমানে যে জায়গাটায় ক্লোজিং এসছে সেটা হচ্ছে 72.30। আর যদি এই অবস্থায় দাঁড়িয়ে যদি মান্থলি চার্টটা আমরা দেখি, তাহলে মান্থলিতে ডেফিনেটলি বুঝতে পারছেন। আর মান্থলি এমএসিডি যেখানে ওই এমএসিডি গুলো স্লোপ চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু এমএসিডি স্লোপটা চেঞ্জ হয়নি, ইন্টারেস্টিং পয়েন্ট। সেই জন্য এখানে কিন্তু উইকের চেঞ্জটা সবে আমরা দেখতে পাচ্ছি, মান্থলি চেঞ্জটা এখনো হয়নি, ফলে আমাদের কিন্তু এই চার্টটাও অবজারভেশনে রাখতে হবে। আরএসআই স্টকেস্টিক্স মোমেন্টাম ক্যারি করছে, মোমেন্টাম ক্যারি হওয়ার জন্য আরও প্রপার ওয়েতে গ্রেটার দ্যান 60 আরএসআই হলে বেটার হতো, সেটা এখনো হয়নি, ফলে এই চার্টটা আমরা আগের থেকে একটু অবজারভেশনে রাখবো, ভ্যাসকন ইঞ্জিনিয়ারিং। তো এই যে তিনটি স্টক এডুকেটিভ পার্ট হিসেবে আপনাদেরকে ইনপুট করলাম, আপনারা বাড়িতে এই চার্টগুলোর প্রপার আরও স্টাডি, মানে একটা চার্টের পর থেকে তো ইনপুট থেকে আপনারা অন্যান্য যে সমস্ত চার্টের ওপরে অ্যাপ্লিকেশনগুলো করতে হয় সেটা করবেন, তার পাশাপাশি ফান্ডামেন্টাল স্টাডিগুলোও কিন্তু করতে ভুলবেন না। এইগুলো আপনাদেরকে হেল্প করবে যে পরবর্তীকালে এই ধরনের প্রাইস প্যাটার্ন তৈরি হলে বা চার্টের অবস্থান হলে স্টক প্রাইস কি কোন দিকে মুভমেন্ট করার চেষ্টা করছে। তো এই ছিল আজকে তিনটি আলোচনা। চলুন যাই আমাদের পরবর্তী সেগমেন্টে। এবারে চলে যাচ্ছি সোজা ব্রেকআউট স্টকে। অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। শেষে একটাই রিকোয়েস্ট থাকে যে যদি আমার এই অনুষ্ঠান টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে শেয়ার বাজারকে নিয়ে বাংলায় টেকনিক্যালসের কিছু প্রয়োগ দেখানোর চেষ্টা করি, আরও হয়তো আগামী দিনে করতে থাকবো। তাই যারা আজকে নতুন এসছেন তাদেরকে, এবং যারা পুরনো আছেন, যারা আমার ব্লগ হয়তো দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি বা একটা লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট করছি একটা ছোট্ট লাইক। আমাদের মানে আমরা যারা ইউটিউব তৈরি করি, মানে ইউটিউবার হিসেবে মানে ছোটো ছোটো প্রয়োগগুলো দেখানোর চেষ্টা করছি শেয়ার বাজারের জন্য টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ফলে আপনাদের একটা সাবস্ক্রাইব, লাইক এবং ভ্যালুয়েবল কমেন্টস, গঠনমূলক, আমি সবসময় মুখ চেয়ে বসে থাকি যে এপিসোড পাবলিশ হওয়ার পর কার কী ধরনের কমেন্টস আসছে। হয়তো সব কমেন্টসের উত্তর দিতে পারি না, কিন্তু আমি প্রতিটা কমেন্টস পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে উপলব্ধি করার চেষ্টা করি আমার ভুল ত্রুটিগুলো। তো সেই কারণে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নতুন এসছেন তাদের কাছে, যারা পুরাতন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন এবং জানাতে পারেন শেয়ার বাজার সম্বন্ধে বাংলায় আমি যে অনুষ্ঠানগুলো করছি। আজকে এই পর্যন্ত রাখছি। এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট উইকে। ততক্ষণের জন্য ধন্যবাদ।